4 বছর পরও প্রত্যাবাসন অনিশ্চিত হওয়ায় বাংলাদেশে স্থায়ী হওয়ার চেষ্টায় রোহিঙ্গারা করছেন ব্যবসা বাণিজ্য। ঠেলে দিলি আর জালি মরে যাই বুঝি মারি ফেলাই বুঝি চলে বালা করে চলে দুনিয়া যদি আর একটা সিদ্ধান্ত করে দিলে আর এখন যাই বললাম বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল, টাকার বিনিময়ে খুন করছে, মাদক পাচার করছে। শক্ত অবস্থানে বাংলাদেশ। ডোনারদেরকে আমরা বলেছি এই ব্যাপারে আমরা অনড় থাকবো। তো এখন তারাও বুঝতে পেরেছে যে না আমরা কতটুকু আমরা ছাড় দিব। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 7 দশকেও পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি কমলাপুরের রেলের ওয়ার্কশপ। চলছে ধুকে ধুকে, সময় মতো সেবা না পাওয়ার প্রভাব পড়ছে ট্রেনের শিডিউলে। 5 সেকেন্ডে বিদেশ থেকে 24 ঘন্টায় দেশে আসবে প্রবাসীদের টাকা। নতুন প্ল্যাটফর্ম ব্লেজ চালু। ক্যাশলেস লেনদেন ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য, বললেন সজীব ওয়াজেদ জয়। জাতিগত সহিংসতার কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হলেও মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেই কোনো অগ্রগতি। এতে আশ্রিত রোহিঙ্গারা দিন দিন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশে স্থায়ী হওয়ার পথ বেছে নিচ্ছে। নিজ দেশে ফিরতে পূর্ণ নাগরিক অধিকার, নিরাপদ পরিবেশের নিশ্চয়তা সহ রোহিঙ্গারা দিচ্ছে নানা দাবি দেওয়া। জনপ্রতিনিধি ও সচেতন মহলের দাবি, রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বোঝা। তবে তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ শক্ত অবস্থানে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কুতুপালং ক্যাম্প 17 দোকানে বসে আড্ডা দিচ্ছেন মিয়ানমারের ঢেকুবুনিয়ার কয়েকজন বাসিন্দা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে আশ্রয় নেয় উখিয়ার এই ক্যাম্পে। এখন তাদের চোখে মুখে আর নেই সেই আতঙ্ক। ক্যাম্পে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো পরিচালনা করছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দাবি, দেশে ফিরতে মিয়ানমারকে পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। ঠেলে দিলি আর জালি মরে যাই বুঝি মারি ফেলাই বুঝি চলে বালা করে চলে দুনিয়া যদি আর একটা সিদ্ধান্ত করে দিলে আর এখন যাই বললাম মাদক পাচার, মানব পাচার, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে, চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে স্থায়ী হবার। এতে স্থানীয়রা নানা বিরূপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি জনপ্রতিনিধি ও সচেতন মহলের। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল, বিভিন্ন কিছুতে তারা জড়িত হয়ে যাচ্ছে। এরা টাকার বিনিময়ে খুন করছে, মাদক পাচার করছে। পররাষ্ট্র সচিব বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে শক্ত অবস্থানে বাংলাদেশ। শক্তভাবে আমাদের অবস্থানটাও জানিয়ে দিচ্ছি। ডোনারদেরকে আমরা বলেছি এই ব্যাপারে আমরা অনড় থাকবো। তো এখন তারাও বুঝতে পেরেছে যে না আমরা কতটুকু আমরা ছাড় দিব বা কতটুকু আমরা যাব। কূটনৈতিক প্রচেষ্টায় স্বদেশ প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। 4 বছর ধরে 11 লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ, কিন্তু এর শেষ কোথায়? সংশ্লিষ্টরা বলছেন, তবে কি রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ বিশ্ব সম্প্রদায়? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। 7 দশকেও বড় ধরনের ত্রুটি মেরামতের সক্ষমতা অর্জন করতে পারেনি রেলের কমলাপুর বগির ওয়ার্কশপ। লোকবল সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব ও বাজেট ঘাটতির কারণে ধুকে ধুকে চলছে রেলের অন্যতম এই ওয়ার্কশপ। সময় মতো কাজ শেষ করতে না পারার কারণে মাঝে মধ্যেই ঘটছে শিডিউল বিপর্যয়। সংকট সমাধানের আশ্বাস রেলমন্ত্রীর। নাজমুস তালিহের রিপোর্ট। প্রতিদিন ট্রেনের অন্তত 30 থেকে 40টি বগি মেরামতের জন্য আনা হয় কমলাপুর ওয়ার্কশপে। 7 দশকেও এখানে লাগেনি আধুনিকতার ছোঁয়া। এখনও পুরনো যন্ত্রপাতি আর দেশীয় পদ্ধতিতেই চলছে কাজ। প্রয়োজনীয় লোকবলের আছে মাত্র 1/3। আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন আমাদের গাড়ি ছিল 7-8টা। সেই সময় যে জনবল ছিল এখনো সেই জনবল। বর্তমান আমরা 28টা গাড়ি চালাই। যে লোক লাগে এই লোকগুলো এখান থেকে চলে গেছে। পুরান লোক দিয়ে আমরা কয়েকজন এবং কয়েকজন টিএলআর নিয়ে আমরা কাজটা চালাই যেতেছি।
দক্ষ কর্মীর 90 ভাগই ইতিমধ্যে অবসরে। 2-3 বছরের মধ্যে বাকি পুরনো কর্মীরাও অবসরে যাবেন। কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নিয়োগ, বসেনি একটিও আধুনিক যন্ত্র। শারীরিক পরিশ্রমের মাধ্যমে এখানকার সব কাজ পরিচালনা করা হয়, মেশিনের কোনো কাজ নেই, সব হাতে। অত্যাধুনিক কিছু যন্ত্রপাতির সংকট যা নাকি নাই। নতুন বগি রক্ষণাবেক্ষণ ও পুরনোগুলো মেরামতের কাজ করতে হয় একই জায়গায়, ফলে সময় মতো কাজ শেষ করতে না পারায় মাঝে মধ্যে ঘটছে শিডিউল বিপর্যয়। একদিনের কাজ আরেকদিনে করতে হয়, এটাই আমাদের সমস্যা। জনবল না থাকার কারণে মেনটেন্যান্স করে আমরা গাড়ি ওকে করতে পারি না, এই কারণে আছে আমাদের গাড়ি অনেক সময় লেট হয়ে যায়। ওয়ার্কশপটি আধুনিকায়নের সব প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী। খুব অল্প দিনের মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো। আমরা বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের ঘাটতি লোকজন আছে এগুলো পর্যায়ক্রমিকভাবে এগুলো আমরা পূরণ করব। শুধু এখানেই নয়, রেলের সব সেক্টরে ঘাটতি রয়েছে লোকবলের। 70 বছরের পুরানো পদ্ধতিতে এখনো চলছে এই ওয়ার্কশপ। কর্মচারীরা বলছেন আধুনিক প্রযুক্তির ব্যবহার আর লোকবল সংকট নিরসনে উদ্যোগ নিলে একটু হলেও গতি ফিরবে ট্রেনের চাকায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চালু হলো বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসার নতুন প্ল্যাটফর্ম ব্লেস। এর মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে যে কোনো দেশ থেকে বছরের প্রতিদিন 24 ঘন্টায় দেশে টাকা পাঠাতে পারবেন প্রবাসীরা। গতকাল সন্ধ্যায় এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নগদ টাকা লেনদেনহীন সমাজ গড়ে তোলাই এখন ডিজিটাল বাংলাদেশের পরবর্তী লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির অন্যতম সোপান রেমিট্যান্স। দেশের বাইরে দিনরাতের শ্রমে লাল সবুজের পতাকাকে সমৃদ্ধির অলঙ্কারে সাজিয়ে তুলতে বড় ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো এই অর্থ। দীর্ঘদিনের এই কষ্ট এবার লাঘব করতে চালু হলো দেশের প্রথম আন্তঃসীমান্ত পেমেন্ট নেটওয়ার্ক ব্লেজ। এটি দিয়ে দেশের 35টি ব্যাংকের চ্যানেলে যে কোনো দেশ থেকে 365 দিন 24 ঘন্টা টাকা লেনদেন করা সম্ভব। মূলত ব্লেজ, সোনালী ব্যাংক, হোম পে এবং কিউ ক্যাশের একটি যৌথ উদ্যোগ। প্রবাসে থাকা যে কেউ মাত্র 5 সেকেন্ডে টাকা পাঠাতে পারবেন দেশে। বিদেশ থেকে টাকা নির্দিষ্ট অ্যাকাউন্ট হয়ে সোনালী ব্যাংকের চ্যানেলে প্রাইভেট থার্ড পার্টি পেমেন্ট প্রসেসিং ফার্ম কিউ ক্যাশের মাধ্যমে পৌঁছে যাবে নির্দিষ্ট গ্রাহকের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে ব্লেজ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটি উদ্বোধন করে বলেন, ভবিষ্যতের বাংলাদেশে লেনদেন হবে নগদ অর্থ ছাড়াই। ব্লেজের মাধ্যমে যদি পাঠান 5 সেকেন্ডের মধ্যে এই টাকাটি তার অ্যাকাউন্টে পৌঁছায় যাচ্ছে। আমাদের আশা আছে যে সকল বিশ্বে এই সার্ভিস আমরা পৌঁছায় দেব আমাদের প্রবাসী যারা যেখানেই আছে। আর এটাই হচ্ছে আমাদের এই ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন, যে বাংলাদেশে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখন ক্যাশলেস হয়ে যাবে। দেশের সব ব্যাংককে এই পদ্ধতি অনুসরণ করে সেবা দেওয়ার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। অন্যান্য সকল ব্যাংককে অনুরোধ করব যে আপনারা এই ব্লেজ সার্ভিসের সাথে কানেক্টেড হন, যাতে 24/7 5 সেকেন্ডের মধ্যে সবাই আপনাদের কাছে আপনাদের ব্যাংকে সরাসরি টাকা পাঠাতে পারে। ব্লেজ প্ল্যাটফর্মের সক্ষমতা যাচাইয়ে চলতি বছরের জুন থেকে দেশের 23টি ব্যাংকের সাথে লেনদেন সম্পন্ন করা হয়েছে। রেমিটেন্স প্রবাহ বাড়াতেও এই উদ্যোগ ব্যাপক ফলপ্রসূ হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একসঙ্গে নয়, ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে সংক্রমণের হার নামতে হবে 10%-এর নিচে। সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। বলছে, অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার। এর মধ্যেই প্রাথমিক স্কুলের 85% শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। বিভিন্ন সময় সংক্রমণ বিবেচনায় নানা কিছুর উপর বিধিনিষেধ শিথিল করা হলেও টানা 1.5 বছর ধরে স্কুল কলেজে তালা ঝুলছে। দেশে এখন সংক্রমণের হার 15%। এই অবস্থায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর থেকে সম্ভাবনা দেখা দেয় বন্ধ প্রতিষ্ঠানের দুয়ার খোলার। এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। ধাপে ধাপে খুলবো,
সবাইকেই হয়তো সপ্তাহে 6 দিন ক্লাস করানো একদম গোড়া থেকেই হয়তো হবে না খুলবার জন্য। আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে, এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসার। প্রাথমিক স্কুল খুললেও রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া সমাপনী পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পার্ট পার্ট করে করব, যে ক্লাস 3, 4, 5 এটা হয়তো 2 দিন করব, 1, 2 একদিন করে করব সপ্তাহে। সমাপনী তো এটা থাকবে, এটা বন্ধ তো হয় নাই। যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি, আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব, আমাদের ওয়ার্কশিট আছে। এর মধ্যে 85% শিক্ষককে টিকা দেয়া হয়েছে, বাকিদেরও দ্রুত এর আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পদ্মায় পানি ও স্রোত বাড়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আসলে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এই মুহূর্তের তো 2টি ফেরি বিকল থাকায় এই যানবাহনে কিন্তু আসলে দীর্ঘ সারি হয়ে যাচ্ছে। যদি বলি আমি এই মুহূর্তে ঘাট কর্তৃপক্ষ কিন্তু এই যে অতিরিক্ত যানবাহন সামাল দেওয়ার জন্য তারা কিন্তু বাস এবং ছোট যানবাহন, জরুরি যে যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। তো আমি ট্রাক যারা চালক রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি। ট্রাক শ্রমিকরা বলছে আসলে তারা 2 দিন 3 দিন ধরে এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। আর পুলিশ প্রশাসন বলছে তারা কিন্তু যারা পচনশীল যারা দ্রব্য নিয়ে আসছে এবং যারা অতিরিক্ত পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে বাছাই করে তারা কিন্তু এটা পার করার চেষ্টা করছে। অন্যদিকে এই ঘাটের যারা শ্রমিক রয়েছে তারা বলছে আমাদের পারই করা হচ্ছে না। যারা ট্রাক শ্রমিক তারা বলছে শুধু যারা পরিবহন তারা আসতেই পার হয়ে যাচ্ছে। অন্যদিকে এই যে বিকল ফেরিগুলো, অর্থাৎ 2টা ফেরি বিকল রয়েছে, যার কারণে ফেরির সংখ্যা যদি যে কটা আছে তার মধ্যে কমে যাচ্ছে। একটা রোরো ফেরি, বিচিত্র মতিউর রহমান এবং শাপলা গ্রামের 2টি ফেরি বিকল রয়েছে। গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের যারা পরিমাপক রয়েছে আর ঘাট পয়েন্টে যমুনার পানি আসলে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমা 12 সেন্টিমিটার উপর প্রবাহিত হচ্ছে, যার জন্য কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজার আদালতে চলে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার 2য় দিনের কার্যক্রম। সকাল থেকে শুরু হয়ে রাত 7:30 পর্যন্ত বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও সিনহার বন্ধু সিফাতের সাক্ষ্য নেওয়া হয়। এদিকে কাঠগড়ায় বসে ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায় কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন তিনি, অথচ আদালত কক্ষে মোবাইল ব্যবহার করার কোনো নিয়ম নেই। সোমবার সাক্ষ্য গ্রহণের দিনে 45 মিনিট কার সঙ্গে কথা বলছেন প্রদীপ তা জানা না গেলেও সেখানে দায়িত্বরত একজন পুলিশ কনস্টেবল মোবাইল সরবরাহ করেছেন বলে জানা গেছে। অথচ এই মামলার আসামিদের আনানিয়ার প্রিজন ভ্যানও রয়েছে সিসিটিভির আওতায়। এদিকে সিনহা হত্যা মামলার 2য় দিনের সাক্ষ্য গ্রহণের আগে মঙ্গলবার আদালতে আনা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ 15 আসামিকে। এদিন মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দীর্ঘ 6 ঘন্টা জেরা করেন বরখাস্তকৃত ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ 3 আসামির আইনজীবী। জেরা শেষে সাক্ষ্য দেন সিনহার বন্ধু সিফাত। চলমান মামলা, এ ব্যাপারে এখন সাক্ষী যারা ব্যাপার আছে এ ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া যাবে না, যেহেতু পেন্ডিং মামলা, চলমান মামলা। আসামি পক্ষের আইনজীবীর দাবি মামলার সঙ্গে আদালতে দেয়া বাদীর জবানবন্দি অসামঞ্জস্যপূর্ণ। মামলাটা সুষ্ঠুভাবে হোক, আমরা সবাই তো রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার চাই, আমরা আসামি পক্ষ ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের প্রত্যাশা আমরা সবাই মিলে করছি। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার 83 সাক্ষীর মধ্যে প্রথম দফায় 3 দিনে সাক্ষ্য দানের জন্য 15 জনকে সমন জারি করেছিল আদালত, যার মধ্যে 2 দিনে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। আর 2য় দিনে 2 নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়া হলেও আসামিদের আইনজীবীর জেরা অনুষ্ঠিত হবে বুধবার। আহমেদ সালেহিন, সময় সংবাদ।
বন্দরনগরী চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কাটার কারণে ১৩ প্রজাতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি আরও অন্তত ১৩৭ প্রজাতির উদ্ভিদ বিপন্ন অবস্থায় রয়েছে। এর মধ্যে ওষুধ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদের সংখ্যা তুলনামূলক বেশি। নগরীর বিভিন্ন পাহাড় সহ ২০টি পয়েন্টে চালানো জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে ৪৯৫ প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষক দলটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সাগরের পাশাপাশি পাহাড় ঘেরা বন্দরনগরী চট্টগ্রাম তার আগের সুনাম হারিয়েছে অনেক আগেই। দখলের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক পাহাড়, আর এই পাহাড় কাটার ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে মূল্যবান নানা উদ্ভিদ। ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন ইকো নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার গবেষণায় দেখা গেছে পাহাড়ি অঞ্চলগুলিতে এখনো ৪৯৫ প্রজাতির উদ্ভিদ রয়েছে। ৩৬৬ ধরনের উদ্ভিদ পাওয়া গেছে যেগুলো ওষুধ তৈরিতে ব্যবহারযোগ্য। এগুলো আসলে কি ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বা গবেষণা যদি আমরা ভবিষ্যতে করি, তাহলে এখান থেকে হয়তো কোভিড-১৯-এর মতো এটার এগেনস্টে একটা ড্রাগ আমরা পেতে পারি, ক্যান্সার রোগের প্রতিষেধক পেতে পারি, ডায়াবেটিসের জন্য একটা মহামূল্যবান ওষুধ পেতে পারি। নগরীর বাটালি হিল বা জিলাবি পাহাড়েই সবচেয়ে বেশি প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষক দলটি। তবে বাইজিৎ লিং রোড, পতেঙ্গা মেরিন ড্রাইভ সহ বসতি স্থাপন হয়েছে এমন এলাকাগুলো থেকেই সবচেয়ে বেশি উদ্ভিদ বিলুপ্ত হয়েছে। এগুলো হচ্ছে থ্রেটেন ক্যাটাগরি, যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু উদ্ভিদ আমরা ইয়াতে পাইছি। নাগরিক সমূহের যে বসবাস এবং সেটার সাথে প্রাণ প্রকৃতি এবং জীববৈচিত্র্যের যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যটা যেন রক্ষা হয়। আরও অন্তত ৩০ প্রজাতির উদ্ভিদ পাওয়া গেছে যেগুলোর নাম পরিচয় শনাক্ত করতে পারেনি গবেষক দল। এছাড়া পাহাড়ি অঞ্চলের নানা প্রজাতির উদ্ভিদ স্থানীয়ভাবে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। নির্বিচারে পাহাড় কাটা এবং দখল করার ফলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়ছে এই নগরীর জীববৈচিত্র্য। চট্টগ্রামের জিলাপি পাহাড় থেকে কমল দে, সময় সংবাদ। সকাল থেকেই জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের বাজার। ধানের দর বৃদ্ধিতে খুশি চাষিরা, তবে খানিকটা অস্বস্তিতে রয়েছেন মিল মালিকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আশুগঞ্জ ধান চালের বাজারে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান চালের ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জে। আপনাকে জানিয়ে রেখে এই হাটে কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলে যে জেলাগুলো আছে, বিশেষ করে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সহ সিলেট বিভাগের যে জেলাগুলো আছে, হবিগঞ্জ ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এই হাটে কিন্তু কৃষকদের কাছ থেকে পাইকাররা সরাসরি ধান সংগ্রহ করে এই হাটে নিয়ে আসেন। আমরা জানতে চেয়েছিলাম বর্তমান বাজার অবস্থার কথা। তারা বলছেন যে বর্তমানে বাজারে মোটা ধান যেটা এরি ধান, সেটা বিক্রি হচ্ছে 950 থেকে 960 টাকা মন দরে। পাশাপাশি বিয়ার 28 ধান বিক্রি হচ্ছে 1120 থেকে 1130 টাকা দরে। পাশাপাশি বিয়ার 29 যে ধানটা সেটা বিক্রি হচ্ছে বিয়ার 1100 বা তারও একটু বেশি দরে। তো সার্বিকভাবে যে বাজারের অবস্থা আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে মিল মালিকরা বলছেন যে এখানে ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে সরকার নির্ধারিত যে ধান সরবরাহ, অর্থাৎ সরকারের সাথে যারা চুক্তি করেছে মিল, যে সরকারের যে ধান মিলের মধ্যে ধানের মাধ্যমে চাল দিবে, সেই চাল কিন্তু তারা ঠিকভাবে দিতে পারছে না। তারা বলছেন যে প্রতি মন ধান থেকে ক্রাশিং করে চাল উৎপাদন করে যে তাদের যে খরচ হয়, সেই খরচ গিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলছেন যে বর্তমান ধানের বাজার যদি স্থিতিশীল না হয়, সরকার নির্ধারিত যে রেট আছে সেই রেট অনুযায়ী তারা গোডাউনে চাল দিতে পারবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যে মেল মালিকদের সাথে, তারা আমাদেরকে বলছেন সরকার নির্ধারিত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে 37,000 মেট্রিক টন সরকারি খাদ্য গোদামে চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত তারা 32,000 মেট্রিক টন চাল সরকারি গোদামে দিয়েছে। পাশাপাশি আরও যে 5,000 মেট্রিক টন চাল দেওয়ার কথা, সেটা যদি আর একটু সময়সীমা বেঁধে দেওয়া হয়, অর্থাৎ সরকার নির্ধারিত 31 তারিখ পর্যন্ত এখানে যে মেয়াদ দেওয়া আছে, যে 31 তারিখের মধ্যেই সরকারের গোদামে চাল দিতে হবে যে টার্গেট অনুযায়ী, সেটা যদি পালন করতে হয় তাদেরকে আরও 15 দিন সময় বেঁধে দেওয়ার জন্য তারা এখানে দাবি হয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে বিক্রেতারা আছে তাদের সাথে, তারা বলছেন যে বাজার আর একটু বাড়লেই সেটা সম্ভব হবে। এই ছিল আমার কাছে আশুগঞ্জ ধান চালের বাজার থেকে সর্বশেষ। আশুগঞ্জ ধান চালের বাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। বান্দরবানের সংস্কারের অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে বিভিন্ন সড়কের বেশিরভাগ বেইলি সেতু। ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার মানুষ। শিগগিরই সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এনএ জাকির হোসেনের তথ্য ও ছবিতে রিপোর্ট।
বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা ও আলীকদম সহ প্রায় প্রতিটি উপজেলায় রয়েছে ছোট বড় অসংখ্য বেইলি ব্রিজ, কিন্তু দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ব্রিজগুলো। এসব ব্রিজের কোথাও ধসে পড়েছে, কোথাও বা খুলে গেছে লোহার পাটাতন, আবার কোথাও পচে গেছে কাঠ। এ অবস্থায় কোনো কোনো সেতুর নিচে বালুর বস্তা, কোনোটির উপর লোহার পাটাতন, কোনোটির নিচে গাছের তক্তা দিয়ে আটকানো। ঝুঁকিপূর্ণ এসব সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করছে ছোট বড় অসংখ্য যানবাহন। ব্রিজগুলো প্রত্যেকটা হচ্ছে রিস্কি, একটা মেরামত করা প্রত্যেকটা জরুরি। যাত্রী নিয়ে আসতে আমাদের খুবই ভয় লাগে, কোন সময় যে ভেঙে পড়ে যায় কোনো হিসাব নেই। অর্থ বরাদ্দ পেলেই শিগগিরই সেতুগুলোকে সংস্কার করা হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা যখনই সুযোগ পাচ্ছি বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা রিপ্লেস করছি। তাছাড়াও বাকি যে রিমেনিং বেলি ব্রিজগুলো আছে আমাদের, সেগুলিকে পরিবর্তে নতুন পাকা সেতু করার জন্য আমরা ইতিমধ্যে একটা প্রকল্প দাখিল করেছি। সেতুগুলো স্থায়ী সমাধানের জন্য সম্মিলিতভাবে বৃহৎ প্রকল্প গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। যেহেতু এটা একটা অনেক বড় প্রজেক্ট আমাদের নিতে হবে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নলেজ এটা দিয়েছি। মন্ত্রী মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই এটার জন্য বরাদ্দ হবে এবং এগুলো কাজ শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে জেলায় গুরুত্বপূর্ণ ৮টি সড়কে ১৫৯টি বেইলি সেতু রয়েছে। এর মধ্যে নতুন আরসিসি সেতু ৮৭টি, বাকি ৭২টির মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ ৪০টি সেতু। সময় সংবাদ, বান্দরবান। ভ্যাকসিন নেয়ার প্রতি সাধারণ মানুষের অনীহার কারণে দীর্ঘদিন পড়ে থাকায় মেয়াদোত্তীর্ণ টিকা ফেলে দিচ্ছে জার্মানি। সাধারণ মানুষকে টিকা নিতে আগ্রহী করে তুলতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরে নেওয়া নানা কর্মসূচিও কাজে আসছে না। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। করোনায় টালমাটাল বিশ্ব, ভাইরাসটি থেকে নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় চেষ্টার কোনো কমতি রাখছে না এক একটি দেশের সরকার। জার্মানিও এর বাইরে নয়। প্রায় 8.5 কোটির জনসংখ্যার এই দেশটিতে সব নাগরিকদের জন্য 2 ডোজ করোনার টিকা আগে ভাগেই নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। কিন্তু সাধারণ নাগরিকদের টিকা গ্রহণে অনীহা আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদ উত্তীর্ণ সেই টিকা ফেলে দিচ্ছে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো। তারাও যদি ভালোভাবে চিন্তা করতো এবং যদি আগে থেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের জন্য যদি টিকাগুলি ডিস্ট্রিবিউট করতো, সেক্ষেত্রে আরও অনেক ভালো হতো। যারা এখনো টিকা সম্পূর্ণ পাচ্ছে না, চাচ্ছে নিতে, তাদেরকে অবশ্যই তারা ডিস্ট্রিবিউট করতে পারতো। 16টি অঙ্গরাজ্য আছে জার্মানিতে, মিনিস্টার প্রেসিডেন্টরা মিলে, স্বাস্থ্য অধিদপ্তর মিলে অবশ্যই এটা সম্ভব ছিল। এদিকে মাস শেষ হলেই ফেলে দেওয়ার তালিকায় রয়েছে আরও প্রায় 15 লাখ টিকা, যার মধ্যে প্রায় 11 লাখ অ্যাস্ট্রাজেনেকা এবং 4 লাখ জনসন অ্যান্ড জনসনের টিকা। এই অবস্থায় ক্রয়কৃত টিকা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে বিশেষ চিঠি। জার্মানি সহ ইউরোপের মানুষের জন্য কাজ করা সংগঠনগুলো বলছে, একটু উদ্যোগ কিংবা সদিচ্ছা থাকলেই হয়তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই উদ্বৃত্ত টিকাগুলো তৃতীয় বিশ্বের গরিব কিংবা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়া যেত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে প্রতি বছর বঙ্গবন্ধুর জীবন দর্শনের ওপর গবেষণাকারীদের মধ্য থেকে বাছাই করে এই অ্যাওয়ার্ড দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে দেশটির বিখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি। এ লক্ষ্যে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথাও জানান তারা। বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার এবং ইউএসএ বার্কলি আমরা একইভাবে চুক্তিবদ্ধ হয়েছি বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ডের জন্য। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড প্রবর্তন করতে যাচ্ছি এবং এটা আগামী মার্চে বার্কলির পক্ষ থেকে সর্বসাধারণের জন্য জানানো হবে।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক এবং আর্থসামাজিক জীবন দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গবেষক শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি বছর দুজনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড বাবদ $20,000 দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বার্কলির গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে এবং গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এই প্রথমবারের মতো পৃথিবীতে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে যে মহৎ কাজটা করেছে এটা একটা স্মরণীয়ভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধু পরিষদের পক্ষে ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির পক্ষ থেকে গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলর র্যান্ডি ক্যাটস চুক্তিতে সই করেন। আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে যে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 বছরেও প্রত্যাবাসন না হওয়ায় বাংলাদেশে স্থায়ী হওয়ার চেষ্টায় রোহিঙ্গারা করছেন ব্যবসা বাণিজ্য। অনেকেই জড়াচ্ছে অপরাধে, ফেরত পাঠাতে কঠোর অবস্থানে বাংলাদেশ। 7 দশকেও পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি কমলাপুরে রেলের ওয়ার্কশপ। চলছে ধুঁকে ধুঁকে, সময় মতো সেবা না পাওয়ার প্রভাব পড়ছে ট্রেনের শিডিউলে। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।